সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা জননীতি পরিস্থিতির আজকে সপ্তম লেকচার শুরু করব। আজকে আমাদের লেকচারের শিরোনাম হচ্ছে পরিকল্পনা কি, পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থনৈতিক পরিকল্পনা কি, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো, এবং উত্তম পরিকল্পনার পূর্ব শর্ত বা পরিকল্পনা বাস্তবায়নের উপায় বা সুপারিশসমূহ, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা দেখব পরিকল্পনা কি। সমাজতান্ত্রিক বিশ্বে সর্বপ্রথম পরিকল্পনা ধারণাটি উদ্ভব হয়। ক্রমে ক্রমে বিশ্বের অন্যান্য ধনতান্ত্রিক দেশ ও রাষ্ট্রীয় উদ্যোগে তাদের অর্থনৈতিক জীবন পরিচালনার উদ্দেশ্যে অর্থনৈতিক পরিকল্পনার আশ্রয় গ্রহণ করে। তাই বর্তমান উন্নত, অনুন্নত, উন্নয়নশীল নির্বিশেষে সকল রাষ্ট্রেই পরিকল্পনার গুরুত্ব অনস্বীকার্য। এ প্রসঙ্গে প্রফেসর রবিন্স বলেন, প্ল্যানিং ইজ দ্য গার্ড প্যানাসিয়া অফ আওয়ার এজ। সাধারণভাবে যদি আমরা বলি, কোনো নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আওতাধীন সম্পদের সুষম বন্টনের মাধ্যমে ভবিষ্যৎ কার্যাবলীর সুশৃঙ্খল পদক্ষেপ হচ্ছে পরিকল্পনা। বিষয়টা কীরকম? কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সুষম, মানে সম্পদ যে আছে সেটা সুষম বন্টন। তার মানে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের কিন্তু সুষম বন্টনের জন্য যে ভবিষ্যৎ যে কর্মপন্থা, সেখানে যেভাবে যাব সেটি হচ্ছে পরিকল্পনা। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। রবার্ট এল বার্কার বলেন, পরিকল্পনা হলো ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, সেগুলো অর্জনের বিভিন্ন পন্থার মূল্যায়ন এবং উপযুক্ত কার্যক্রমের সুবিন্যস্ত বাছাই প্রক্রিয়া। রবিন্স বলেন, কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য সুচিন্তিতভাবে কোনো সিদ্ধান্ত কার্যগুলোই পরিকল্পনা। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের যে একটা নির্দিষ্ট যে কাজই করে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, এবং সেটা করতে গেলে কিছু সম্পদ লাগে, সেই সম্পদের সুষম বন্টন করতে হবে এবং সুশৃঙ্খলভাবে বন্টন করতে হবে। তার মানে সম্পদের সুষম বন্টন করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোকে পরিকল্পনা বলে। এরপরে আমরা শিখলাম পরিকল্পনা কি। এখন দেখব পরিকল্পনা কি কি বৈশিষ্ট্য থাকে, বা পরিকল্পনার প্রণয়ন করতে গেলে কি কি পূর্ব শর্ত লাগে। এই বৈশিষ্ট্য আর পূর্ব শর্ত একই জিনিস। তোমরা দেখো, পরিকল্পনা হলো ভবিষ্যৎ কর্মপন্থার পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবি। এই পরিকল্পনার কতিপয় বৈশিষ্ট্য লক্ষণীয়, যা এটাকে স্বাতন্ত্রতা দান করে। নিম্নে পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। 1. উত্তম বিকল্প গ্রহণ। আমরা যখন কোনো বিষয়ে পরিকল্পনা স্থির করব, সাথে সাথে আমাদের বিকল্পটা কিন্তু চিন্তা করতে হবে। কারণ আমরা যে প্রক্রিয়ায় বা যে পথে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাব, বা সেটা কিন্তু সঠিক নাও হতে পারে। বিকল্প কোনো পথ আছে কিনা সেটাও কিন্তু আগেই চিন্তা করতে হবে, যে বিকল্প, উত্তম বিকল্প কি কি আছে। এটা দেশের স্বাভাবিক অবস্থা যখন থাকে সেখানে এক ধরনের পন্থা কাজ করে, কিন্তু যদি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে কিন্তু একটু বিকল্প পন্থা থাকতে হয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে করোনা পরিস্থিতি। এটা কিন্তু আমাদের অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলতো। সরকার কিন্তু বিভিন্ন টেকনিকে কিন্তু এটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে এসছেন। তার মানে প্ল্যান করার আগে অবশ্যই এর বিকল্প, একটা উত্তম বিকল্প গ্রহণ করে রাখতে হবে। এরপর ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ। পরিকল্পনার অন্যতম শর্ত হচ্ছে যে ভবিষ্যৎ কর্মপন্থা, কিভাবে কাজটা করো ভবিষ্যতে। এখন করছি, কিন্তু ভবিষ্যতে কিভাবে করো। ভবিষ্যৎ তো বর্তমান মতো নাও থাকতে পারে, তাহলে কিভাবে করব সেই কর্মপন্থা কিন্তু আগেই নির্ধারণ করে রাখতে হবে। এখন যে তথ্য প্রযুক্তির প্রভাব বা তথ্য প্রযুক্তির যে সুবিধা অসুবিধা, ভবিষ্যতে কিন্তু এর চেয়ে অন্যরকম হতে পারে। তাহলে সেটা কিন্তু আমাদের আগেই নির্ধারণ করে রাখতে হবে। এরপর সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ। একেবারে নির্দিষ্ট লক্ষ্যেই কিন্তু আমরা পরিকল্পনা করি। তোমরা স্টুডেন্ট, পড়াশোনা করছো, অনার্স ফোর্থ ইয়ারে পড়ো, তোমাদের লক্ষ্য কি? নিশ্চয়ই ভালো পড়াশোনা করে ভালো মানুষ হওয়া, তারপর একটা প্রতিষ্ঠিত হওয়া, চাকরি বাকরি করা। তাহলে কি করতে হবে? লক্ষ্য আছে তোমাদের, সেই লক্ষ্যটা কি? আগে ভালো পড়তে হবে, ভালো পড়ে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফল অর্জন করলেই কিন্তু তুমি চাকরির ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। তুমি যখন বাইবে ওঠে যাবা, তখন তোমার যদি সার্টিফিকেটগুলো স্ট্রং থাকে, তখন নিঃসন্দেহে তোমাকে কিন্তু প্রতিষ্ঠান নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি
সুনির্দিষ্ট লক্ষ্যে কিন্তু তুমি পড়াশোনা করছো, তোমার কিন্তু একটা লক্ষ্য আছে, লক্ষ্যবিহীন কোনো নৌকা কিন্তু নদী পার হতে পারে না। এরপরে আছে চিন্তা ও ধারণা প্রস্তুত পদ্ধতি। চিন্তা ও ধারণা প্রস্তুত, তোমাকে চিন্তার ধারণা এটা কিন্তু প্ল্যান করে করতে হবে। আমি কিরকম চিন্তা করবো, কিরকম ধ্যান ধারণা পোষণ করি, এটা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতিতে এক এক সময় এক একটা জিনিস করলে কিন্তু হবে না। আমি রওনা দিয়েছি কলেজের উদ্দেশ্যে, মাঝখানে গিয়ে চলে গেলাম নিউ মার্কেটে, তাহলে কিন্তু হবে না। তাহলে কলেজের ক্লাসটা কে নেবে? তাহলে আমাকে চিন্তা এবং ধারণা এটা কিন্তু আগে থেকে প্ল্যান করে আমাকে প্ল্যানটা আগাতে হবে। এরপর পরিব্যাপ্তি, আমার প্ল্যানটা যে পরিকল্পনা আমি করবো সেটার ব্যাপ্তিটা কেমন হবে, ব্যাপ্তি মানে আকারটা। তোমরা জানো যে বড় প্রকল্প এক ধরনের, ছোট প্রকল্প এক ধরনের। ছোট ছোট প্রকল্প আমাদের মন্ত্রণালয় কিন্তু বাস্তবায়ন করে, আর বড় প্রকল্প কিন্তু একনিক থেকে পাশ করে তারপর বৃহৎ আকারে বাস্তবায়ন করতে হয়। তার মানে এই পরিব্যাপ্তিটা কিন্তু চিন্তা করতে হবে যে আমি কী ধরনের পরিকল্পনা করবো, তার পরিব্যাপ্তিটা কী হবে, সেটা কি ছোট আকারে, বড় আকারে, এটা কিন্তু আগে থেকে ভাবতে হবে। এরপর নিরবচ্ছিন্ন প্রক্রিয়াটা কিন্তু চলমান, গতিশীল হবে। কাজ করতে গিয়ে মাঝখানে থেমে গেলে হবে না। এখন আমি তোমাদের লাইভে ক্লাস নিচ্ছি বা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি যদি মাঝখানে 10 মিনিট থেমে যাই, তোমরা কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে নিরবিচ্ছিন্ন হতে হবে, জিনিসটা যেন কন্টিনিউটি থাকে। তারপরে তথ্যবহুলতা এবং যথার্থতা। তথ্যবহুলতা মানে পর্যাপ্ত তথ্য থাকতে হবে এবং যথার্থ তথ্য। শুধু তথ্য থাকলেই হবে না, পর্যাপ্ত থাকতে হবে। আমি যে কাজটা করব, যে বিষয়ে প্ল্যান করবে সরকার বা আমরা ব্যক্তিগত ভাবে কিন্তু অনেক পরিকল্পনা করি, সেটা কিন্তু অনেক তথ্য এবং যথার্থ তথ্যের ভিত্তিতে কিন্তু সেটা করতে হবে। আর উত্তম পদ্ধতি গ্রহণ, আমরা যে কাজটা করব সবচেয়ে বেটার পদ্ধতিতে যেটা করা যায় সেটা কিন্তু করব। আমরা যখন পড়াশোনা করি আমরা কিন্তু অনেকগুলো বই পড়ির মধ্যে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেখান থেকে আমরা তথ্যগুলো নেই। সেইভাবে কিন্তু আমরা এই স্লাইডগুলো তৈরি করেছি, তোমাদেরকে কিছুটা হলেও জানানোর চেষ্টা করছি। তার মানে কি, উত্তম পদ্ধতি গ্রহণ করেছি। আমি যা তা বললে কিন্তু হবে না। এই জন্য যখন কোনো প্ল্যান করা হয়, যখন সঠিক পরিকল্পনা করা হয়, তখন কিন্তু অনেকগুলো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা উত্তম সেটাই কিন্তু গ্রহণ করতে হয়। এরপর আছে যৌক্তিকতা। কোনো অযৌক্তিক জিনিস কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা যায় না। কারণ তোমরা জানো সরকার যখন পরিকল্পনা করে বা কোনো তুমি নিজেও কিন্তু যখন পরিকল্পনা করো, এটা কিন্তু যৌক্তিক হতে হবে। অযৌক্তিক হলে কিন্তু তোমার পরিবারই তোমাকে সাপোর্ট দেবে না। সরকারের কাজ তো সমালোচনা করার জন্য বিরোধী দল আছে, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, তার দলের মধ্যে অনেক নেতাকর্মী আছে, বিরোধী দল আছে, তারা কিন্তু দেখবে। তাহলে কি করবে, তোমাকে কিন্তু যেই পরিকল্পনা করো না কেন সেটা কিন্তু যৌক্তিক হতে হবে। এরপরে মৌলিক জিজ্ঞাসা, এখানে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো কেমন, মৌলিক। তুমি যখন একটা বিষয় প্ল্যান করলে এর বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যে থাকতে হবে। এরপরে সময়ানুবর্তী, তুমি যখন প্ল্যান করবা সেই প্ল্যানটা কিন্তু সময়ানুবর্তী হতে হবে এবং নির্দিষ্ট সময়ানুবর্তী মানে কি, যে কাজটা যখন যেভাবে শুরু হওয়ার কথা সেভাবে করতে হবে, যখন শেষ করার কথা সেখানে শেষ করতে হবে। মানে সময়ের গুরুত্বটা হিসেব করে তোমাকে কিন্তু করতে হবে। এরপরে কি করছো, বিচক্ষণতা ও বিচার বুদ্ধি সম্পন্ন। তুমি যে পরিকল্পনা সরকার করুক সের মধ্যে অবশ্যই বিচক্ষণতা থাকবে এবং বিচার বুদ্ধি সম্পন্ন। মানে বিচক্ষণতা এবং বিচার বুদ্ধি সম্পন্ন না হলে কিন্তু সঠিক পরিকল্পনা হবে না। এটা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটা পূর্ব শর্ত। আর হচ্ছে কর্মসূচি প্রণয়ন, মানে যে কাজটা করা হবে সেটা কর্মসূচি একটা নির্দিষ্ট সূচির মাধ্যমে হবে। আগে থেকে এই সূচিটা নির্ধারিত থাকবে, সেই সূচির আলোকেই কিন্তু যখন সেই কাজগুলো পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হবে। তাহলে আমরা জানলাম পরিকল্পনার বৈশিষ্ট্য বা পূর্ব শর্ত। তাহলে আমরা এরপর জানবো অর্থনৈতিক পরিকল্পনা কি। একটা হচ্ছে পরিকল্পনা, একটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। তাহলে আমরা একটু আলোচনায় যাই। সাধারণভাবে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। সব পরিকল্পনা কিন্তু আসলে অর্থনৈতিক উন্নয়নের জন্য, কিন্তু পার্টিকুলার আমরা যখন অর্থনৈতিক পরিকল্পনা বলবো তখন দেশের উন্নয়নের জন্য পরিকল্পিত কর্মসূচি নিতে হবে, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। অন্যভাবে একটু বলি, দেখো, অর্থনৈতিক পরিকল্পনা হলো কোনো বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জন্য পূর্ব নির্ধারিত কৌশল। কি নির্ধারিত কৌশল? পূর্ব নির্ধারিত কৌশলগুলো আগে থেকে নির্ধারণ করা থাকবে। আমি কাজ শুরু করে কৌশল নির্ধারণ করলে কিন্তু হবে না। আমি যখন প্ল্যান করব তখন কিন্তু কৌশলটা আগে নির্ধারণ করে রাখতে হবে। বিভিন্ন লেখক এর উপরে অনেক সংজ্ঞা প্রদান করেছে। দেখুন, প্রফেসর রবিনসন্স বলেন, উৎপাদনের সরকারি নিয়ন্ত্রণকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। তার মানে যে উৎপাদন নিয়ন্ত্রণ সরকারের হাতে,
সেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। সুতরাং দেশের সকল স্তরে বিভিন্ন প্রকার অর্থনৈতিক কার্যাবলীর উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ, সম্পদ সংগ্রহ ইত্যাদি নির্দিষ্ট কর্মসূচি অনুসারে সম্পাদিত হওয়ার নাম হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। তার মানে কি, দেখো অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে কিন্তু সব জিনিস এসে গেল। কি হলো? অর্থনৈতিক কার্যাবলীর উৎপাদন এসে গেল, বন্টন এসে গেল, ভোগ, বিনিয়োগ, সম্পদ সংগ্রহ, এই সব কিছুর মানে নির্দিষ্ট কর্মসূচি অনুসারে যেটা সম্পাদিত হয় যদি, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। তাহলে আমরা দেখব যে অর্থনৈতিক পরিকল্পনা যখন প্রণয়ন করে সরকার, তখন এর কি কি সমস্যা থাকে। তখন দেখো যে সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাব। যখন সরকার কোনো পরিকল্পনা প্রণয়ন করে, প্রথমে সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাব থাকে। ধরো একটি দেশের একটা নতুন মহাসড়ক তৈরি হবে, তাহলে কি করতে হবে? সে মহাসড়ক তৈরির আগে একটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে, মহাসড়কটা ওইখানে প্রয়োজন আছে কিনা। ধর আমাদের এখানে মংলা পর্যন্ত নয়, যা তোমার রেল লাইন হচ্ছে, খুলনার সাথে কানেক্ট হচ্ছে। এখন এটা করার আগে যদি সঠিক তথ্য আর পরিসংখ্যানের অভাব থাকে, তাহলে কিন্তু এটা সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন করা যাবে না। এটা এখানে প্রয়োজন আছে কিনা, এর অর্থনৈতিক গুরুত্ব কতটুকু, এখানে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাদের সেই ক্ষতিপূরণ দিতে কি পরিমাণ টাকা লাগবে, এই এভরিথিং, এই তথ্যগুলো কিন্তু আগে থাকতে হবে। আগে যদি এই তথ্যের ঘাটতি থাকে, তাহলে কিন্তু যখন কাজে যাবে তখন কিন্তু পরিকল্পনা প্রণয়ন বিরাট সমস্যা তৈরি হবে। বিশেষজ্ঞদের অভাব। আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক বিষয়ে অভিজ্ঞ, একজন ব্যক্তি সব পারে। তোমাদের এই বিশেষজ্ঞের ঘাটতির কারণে কিন্তু আমাদের বেশিরভাগ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের সমস্যা হয়। আমাদের দেশে এই তোমরা যখন ফার্স্ট ইয়ারে পড়েছো লোক প্রশাসন, সাধারণজ্ঞ আর বিশেষজ্ঞ, এই দুটো জিনিস পড়েছো। বিশেষজ্ঞ কারা? বিশেষ বিষয়ে অভিজ্ঞ যারা, যেমন হতে পারে বিভিন্ন প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষা কাটার বিষয় এই পর্যায়ে পড়ে। সাধারণজ্ঞ কারা? প্রশাসনের লোকগুলো সাধারণজ্ঞ। তাহলে দেখবা যে এই বিশেষজ্ঞর কাজটা সাধারণজ্ঞ লোকগুলো করছে বা নীতি প্রণয়ন তারা করছে। স্বাস্থ্য নিয়ে নীতি প্রণয়ন হবে বা শিক্ষা নিয়ে নীতি প্রণয়ন করা হবে, প্রশাসনের লোক এগুলো করছে। তাহলে কি আসলে বিষয়টা ঠিক হবে, নাকি যে বিষয়ে যারা অভিজ্ঞ, যে বিষয়ে যারা জ্ঞান রাখে তাদেরকে ইনক্লুড করতে হবে? এখানে কিন্তু এই যে সাধারণজ্ঞ বিশেষজ্ঞের একটা দ্বন্দ্ব আছে। আর এই কারণে কিন্তু যখন সাধারণজ্ঞরা বিশেষজ্ঞের দায়িত্ব পালন করে, তখন কিন্তু সেই কাজটা সে আর সঠিকভাবে করতে পারে না। এক ব্যক্তি সব বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না, সব বিষয়ে জানতে পারে না। তাহলে কি হবে? যার যে কাজ, সে কাজ তাকে দিয়ে করতে হবে। আমাদের দেশে কিন্তু এটা বিশাল ঘাটতি রয়ে গেছে। এরপর মূলধনের ঘাটতি। কোনো কাজ যখন করবা, প্রথমে কি হবে? মূলধন লাগবে। টাকা নাই, আমি অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে ফেললাম, লাভ হলো কি? ওটা বাস্তবায়ন করতে পারবো না। তাহলে অকারণে এটা করতে গিয়ে যে অর্থের ক্ষতি হলো, জনবল এখানে নিয়োগ করা হলো, এটা কিন্তু সব লস হয়ে যাবে। তাহলে কি হবে? যে আমাদের দেশে মূলধনের ঘাটতির কারণে কিন্তু বড় বড় প্রকল্প বলো বা সরকারের উন্নয়নমূলক কাজ বলো, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টা এরকম যে একটা সরকার একটা পরিকল্পনা করে গেছে, সরকার চেঞ্জ হলো, পরের সরকার এসে সেটা টোটালটাই বাদ দিল, তাহলে কি হবে? এটা নদীর দুই পাশে রাস্তা করে গেল এক সরকার, মাঝখানে ব্রিজটা করা হলো না, পরবর্তী সরকার এসে বললো যে না, এটা সঠিক হয়নি, আরেক জায়গাতে রাস্তা করতে হবে। তাহলে আগে সব অর্থ নষ্ট হয়ে গেল। কিন্তু আমেরিকা বা উন্নত দেশে কিন্তু সরকার পরিবর্তন হলে নীতির কিন্তু কোনো পরিবর্তন হয় না। আগে সরকার যে কাজগুলো করেছে সেই ধারাবাহিকতা কিন্তু পরে সরকার এসে রক্ষা করে চলে। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে কিন্তু এই সমস্যাগুলো প্রকট। তাহলে এই মূলধন একটা বিরাট সমস্যা। মূলধনের ঘাটতির কারণে কিন্তু প্রকল্প প্রণয়নের সমস্যা হয়। এরপর বৈদেশিক মুদ্রার অভাব। তোমরা জানো আমাদের দেশে মোটামুটি রিজার্ভ সন্তোষজনক আছে এখন পর্যন্ত। যদি বৈদেশিক মুদ্রার অভাব থাকে, আমরা যখন কোনো জিনিস বাইরের দেশ থেকে আনি, কিসের মাধ্যমে আনি? ডলারে কনভার্ট করে আনি। তাহলে সে কি ডলারটা তো আমার থাকতে হবে, বা আমার ওই পরিমাণ মুদ্রা থাকতে হবে যে ডলার কিনে এটা আমার চেঞ্জ করে আনতে হবে, এক্সচেঞ্জ করে আনতে হবে, মুদ্রার এক্সচেঞ্জ। তাহলে বৈদেশিক মুদ্রা যার দেশে যত বেশি থাকবে, সে কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা তত সে সুন্দর করে প্রণয়ন করতে পারবে। তাহলে আমাদের দেশে কিন্তু একটি বৈদেশিক মুদ্রা একটি বড় ধরনের
সমস্যা রয়ে গেছে। এরপর দেখো দক্ষ জনশক্তির অভাব। প্রথমে দেখেছো যে বিশেষজ্ঞর অভাব, আবার দক্ষ জনশক্তির অভাব। প্রথমে বিশেষজ্ঞর অভাব মানে কম বিশেষজ্ঞ লোককে দিয়ে একটা নীতি প্রণয়ন করা হয়েছে, আবার যাকে দিয়ে বাস্তব মানে ফিল্ড পর্যায়ে কাজ করা হয় সেখানে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তাহলে কি হবে? দুটোই ঘাটতি। তাহলে কি সেই অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন সফল হবে? হবে না। তাহলে কি করতে? জনবলকে দক্ষ করতে হবে। এই দক্ষতার ঘাটতি আমাদের দেশে আছে। শুধু আমাদের দেশে না, আমাদের মতো উন্নয়নশীল দেশ যতগুলো আছে বিশ্বে, সব দেশে কিন্তু দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। আমাদের দেশে অনেক দক্ষ জনশক্তি তৈরি হয়, কিন্তু তাদেরকে হয়তো সঠিকভাবে সরকার কাজে লাগাতে পারে না, অথবা তাদের মানসিকতার এমন পরিবর্তন যে তারা বুয়েট থেকে ভালো ইঞ্জিনিয়ার হয়, বড় ডাক্তার হয়, তার বিদেশে গিয়ে সেটেল হয়। আমাদের দেশের কথা তাদের আর মনে থাকে না। কিন্তু তারা যখন পড়াশোনা করেছে এই দেশের সাধারণ মানুষের অর্থের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা পড়েছে, এটা ভুলে যায়। এই জন্য কী করতে হবে? দক্ষ লোকগুলোকে দেশে কাজে লাগাতে হবে এবং অদক্ষ লোকগুলোকে কিন্তু দক্ষ করে তুলতে হবে। এরপর শত দক্ষ প্রশাসনের অভাব। আমাদের প্রশাসন, তোমরা জানো যে প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু দুর্নীতির বিষয়টা আছে। সততার ঘাটতি থাকলে দুর্নীতির বিষয়টা এখানে আসে। প্রথমত যদি আমি সৎ না হই, যত দক্ষই হই না কেন আমার দ্বারা কিন্তু ভালো কিছু হবে না, কারণ আমি কাজটা শুরু করব অনৈতিক পন্থায়। অথবা আমি সৎ কিন্তু দক্ষতার ঘাটতি আছে, এখানে হবে না। দুটো সমন্বয় থাকতে হবে, সৎ হতে হবে এবং দক্ষ হতে হবে। এই দুটো জিনিসই কিন্তু আমাদের দেশে যে অনেক সেক্টর আছে যে বিরাট ঘাটতি আছে, যে কারণে কিন্তু আমাদের দেশের নীতি প্রণয়নে একটা বড় ধরনের সমস্যা আছে। সরকার সঠিক নীতি প্রণয়ন করতে পারছে না এবং সেই নীতি কিন্তু বাস্তবায়ন করতেও পারছে না। সঠিক উন্নয়ন নীতির অভাব। প্রত্যেকটা দেশ একটা সঠিক উন্নয়ন নীতি থাকে যে কোন প্রক্রিয়া দেশের উন্নয়ন হবে। সরকার একাই করবে, না দেশে বিদেশে বিনিয়োগের সংমিশ্রণে করবে, নাকি সরকার পিপিপির মাধ্যমে করবে, মানে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে করবে। এই উন্নয়ন নীতিটা কিন্তু আগে থেকে ঠিক করতে হবে। উন্নয়ন নীতি আগে থেকে ঠিক করা থাকলেই কিন্তু নীতি প্রণয়ন করতে সুবিধা হয়, নাহলে কিন্তু নীতি প্রণয়নে বড় ধরনের সমস্যা তৈরি হবে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। আমাদের নীতি প্রণয়নে একটা বড় সমস্যা আছে, জনসংখ্যার বৃদ্ধির হার অনেক বেশি। ছোট্ট একটা দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনে প্রায় 18 কোটি মানুষ বাস করে। তুমি একবার ভাবো যে এই দ্রুত জনসংখ্যা, একটা সময় এদের বসত বাড়ি তৈরি করতে করতে জমি কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? জনসংখ্যাকে কন্ট্রোল করতে হবে। এই জনসংখ্যাকে কন্ট্রোল করতে গিয়ে সরকার কিন্তু এখানে অনেক বড় ধরনের মনোযোগ দেয়, অনেক অর্থ এখানে খরচ করতে হয়, ফলে এখানে অন্যান্য বিষয়ে এর প্রভাব পড়ে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে পদ্মা সেতু আমাদের দেশের টাকায় হচ্ছে, কিন্তু এটা করতে গিয়ে কিন্তু দেশের অন্যান্য ছোট ছোট যে প্রজেক্টগুলো বা দেশের সার্বিক যে অবকাঠামো, এখানে কিন্তু কিছুটা হলেও একটু হলেও নেগেটিভ হচ্ছে। যদি আমাদের পদ্মা সেতুটা দরকার, এটা বিশাল প্রকল্প, কিন্তু বিশাল প্রকল্প নিজের অর্থায়নে করতে গিয়ে কিন্তু অন্যান্য সেক্টরের উপরে কিন্তু এর নেতিবাচক কিছু প্রভাব কিন্তু পড়েছে। যদি আমরা এটা মেনে নিচ্ছি, কারণ এই ধরনের একটা বিশাল প্রকল্প আমাদের নিজের টাকায় হচ্ছে, এটা আমাদের জন্য কিন্তু গর্বের। তারপর মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কিন্তু জননীতি পরিকল্পনা প্রণয়নের একটা সমস্যা। বাজারে শুধু মানুষের ঘরে টাকা টাকা, পকেটে টাকা, কিন্তু বাজারে যোগানের ঘাটতি। শুধু চাহিদা আছে কিন্তু যোগান নাই। তাহলে কি হবে? সমন্বয়হীন হবে, বাজার ব্যর্থ হয়ে যাবে। যার টাকা মানে সেই টাকা দিয়ে সব কিনতে চাবে। তাহলে আমি টাকা নিয়ে যেতে হবে আমার ট্রাকে করে, আর বাজার নিয়ে আসতে হবে হাতে করে। বিষয়টা তো ঠিক হলো না। তাহলে কি করতে হবে? মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে হবে। বিশ্বের এমন দেশ আছে যে শুধু টাকা তৈরি করে দেশ চালাচ্ছে। জিম্বাবুয়ের আছে এরকম একটা দেশ, মুদ্রাস্ফীতি এত বেশি যে মানে চিন্তার বাইরে। আমাদের দেশে মুদ্রাস্ফীতি কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু আরো নিয়ন্ত্রণ রাখতে হবে। এরপরে প্রাকৃতিক দুর্যোগ। তোমরা জানো আমাদের দেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আমরা এখন অনেকগুলো দুর্যোগের মধ্যে বাস করছি। উত্তরবঙ্গে বন্যা, এখন সেই বন্যা কিন্তু এই উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, এখন কিন্তু এই দক্ষিণাঞ্চলে এখন দেখো কয়দিন ধরে দেখছি যে বাগেরহাট, পটুয়াখালী, বরিশাল এলাকায় জোয়ারের পানিতে মাঠ ঘাট, নদী, বাগেরহাটে তো টোটালি ঘেটে সব ডুবে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এগুলো। তা আমাদের নদী মানে নদী তীরবর্তী এলাকায় বা এই যে বঙ্গোপসাগর বা এই যে দক্ষিণাঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ
সবসময় মানে একটু পর পর একটার পর একটা সর্বশেষ আইলা হয়ে গেল, এটা কিন্তু পরিকল্পনা প্রণয়নে বিরাট সমস্যা তৈরি করে। একটা দেশ বিধ্বস্ত হয়ে যায় যখন দুর্যোগ হয়, তাহলে এই দুর্যোগটা কিন্তু আমাদের পরিকল্পনা প্রণয়নে একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। একটা দেখো, বিনিয়োগের অনুকূল পরিবেশের অভাব। বিনিয়োগ শুধু দেশে না, বিদেশিরাও কিন্তু আমাদের দেশে বিনিয়োগ করে, কিন্তু সেই বিনিয়োগ করতে হলে কি করতে হবে? একটা অনুকূল পরিবেশ লাগবে। সেই অনুকূল পরিবেশটা কে নিশ্চিত করবে? সরকার করবে। শুধুই কি সরকার করবে? আমাদের কোনো দায়িত্ব নেই? আমাদের দায়িত্ব আছে। সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, আমরা সাধারণ মানুষ সবারই কিন্তু এই দায়িত্ব আছে যে বিনিয়োগের একটা অনুকূল পরিবেশ। আমরা যদি নিজেরা সৎ না হই, নিজেদের আচার আচরণ ঠিক না হয়, একটা বিদেশি আসলো, আমরা তার সাথে ভালো আচরণ করলাম না, সে কিন্তু দেশের প্রতি নেগেটিভ ধারণা পোষণ করলো। একজন ব্যক্তির খারাপ আচরণের কারণে সে একটা দেশ সম্পর্কে সে কিন্তু নেগেটিভ ধারণা পোষণ করবে। এতে হবে কি? আমাদের দেশের প্রতি মানুষের যে বিনিয়োগের যে আগ্রহ, সেটা কিন্তু নষ্ট হবে। তাহলে তো কি করতে হবে? বিনিয়োগের অনুকূল পরিবেশের যে সমস্যা আমাদের দেশে আছে, প্রথমত মানে আমাদের দেশের আইনগত যে বিষয়গুলো, যে পুলিশ বাহিনী জনশৃঙ্খলা রক্ষা করবে, কিন্তু এখানে ঘাটতি রয়ে গেছে। চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপ, এগুলো তো আছেই। তাহলে এই বিষয়গুলো কিন্তু বিদেশিদের আকৃষ্ট করে না। কি করতে হবে? এই এই অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এরপর ব্যাপক দুর্নীতি আছে আমাদের দেশে। টাকা ছাড়া আমাদের দেশে ফাইল নড়ে না। আমলাতান্ত্রিক জটিলতা এমন পর্যায়ে গেছে যে এ টেবিল থেকে ও টেবিলে মানুষ ঘুরতে ঘুরতে অস্থির হয়ে যায়। এই দুর্নীতির কারণে দেখো স্বাস্থ্য নিয়ে কি হচ্ছে দেশে। মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে, মানুষের জীবন নিয়ে দুর্নীতি হয়। এটা চিন্তাও করা যায় না যে মানুষ কোন পর্যায়ে গেছে। টাকা মানুষের এত দরকার যে মানুষের জীবন নিয়েও দুর্নীতি করতে হবে। মানুষের রক্ত নিয়েছে, টেস্ট করে নাই, রিপোর্ট দিয়েছে করোনার মতো একটা এই ভয়াবহ একটা ভাইরাসের কে নিয়ে। তাহলে এই বিষয়গুলো কিন্তু দুর্নীতি। এটা এদেরকে সরকার আশা করি অবশ্যই এদের একটা বিচারের আশ্রয়, বিচারের প্রক্রিয়া এসে গেছে, তাদের শাস্তি হবে, এটা সবাই কিন্তু আমরা চাই। তাহলে কি করতে? দুর্নীতিটা কিন্তু প্রকল্প প্রণয়নে একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে। অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাব। আমাদের দেশের রাস্তাঘাট, এটা অবকাঠামো, বিভিন্ন যে শিল্পাঞ্চলগুলো আছে সেখানকার পরিবেশ, এগুলো কিন্তু তৈরি করতে। যদি তুমি ঢাকা শহরে যেতে গিয়ে যদি তোমার মেরুদণ্ড সমস্যা হয়, কোমর ব্যথা করে, রাস্তায় সবসময় আর সামনের সিট হাত দিয়ে ধরে রাখতে হয়, এত ঝাঁকি লাগে। প্রথমত কি হলো? মানুষের জনস্বাস্থ্যের উপরে একটা প্রভাব পড়ছে। দ্বিতীয়ত, যে গাড়িতে তুমি যাচ্ছ সেই গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। তাহলে এই অবকাঠামোগত যে সুযোগ সুবিধার ঘাটতি রয়ে গেছে, সেই কারণে কিন্তু আমাদের দেশে নীতি প্রণয়নে সমস্যা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো কি করতে হবে? এই বিষয়গুলোকে টেক কেয়ার করতে হবে। এরপরে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। আমাদের দেশের রাজনৈতিক অবস্থা আপাত দৃষ্টিতে স্থিতিশীল মনে হলে আসলে কিন্তু স্থিতিশীল না। তোমরা সবসময় দেখো যে সরকারের সব কাজে কিন্তু বিরোধিতা করার মতো লোক আছে, এবং সরকার যে সব কাজ সঠিক করে তাও কিন্তু না। আবার অনেক বিরোধী দল আছে যে সরকারের কোনো কাজ দেখলেই বিরোধিতা করতে চায়। সেটা সঠিক হলেও বিরোধিতা করতে হবে, আর সঠিক না হলে তো আছেই। তাহলে কি করতে হবে? এটা স্থিতিশীল রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা মানে কিন্তু আবার এইটা না যে আমি বিরোধী দলকে দমন করে ঘরে ঢুকিয়ে রাখলাম, বাইরে হতে দেব না, আমি স্থিতিশীলতা রক্ষা করব, বাক স্বাধীনতা নষ্ট করবো, এটা কিন্তু হবে না। মানুষের বাক স্বাধীনতা হবে। সরকার যদি সমালোচনা না করে তাহলে কিন্তু সরকার স্বৈরাচারী হবে। কি করতে হবে? সরকারের সমালোচনা করতে হবে, সেটা যেন গঠনমূলক হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে গিয়ে যদি তুমি মানুষের বাক স্বাধীনতাকে, মানুষের চলাফেরার স্বাধীনতাকে হরণ করো, তাহলে কিন্তু সেটাকে স্থিতিশীলতা বলা যাবে না। এরপর আমলাতান্ত্রিক জটিলতা। তোমরা যারা আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতা মানে কত একটা ফাইল যে কত মিনিস্ট্রিতে দৌড়াদৌড়ি করে, একটা ফাইল একই মিনিস্ট্রি যে কত টেবিলে দৌড়াদৌড়ি করে আর আটকে থাকে, ওই ফাইলগুলো ছাড়াতে গিয়ে একজন বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি কোনো সংস্থা যখন আমার দেশের এই অবস্থার মধ্যে পড়ে, তারা ছেড়ে দেমাক কান্দে পাচ্ছি কথা অবস্থা। ধর একটা ইন্ডাস্ট্রি হবে, পরিবেশের ছাড়পত্র নিতে গেলো, ভালো কথা, এরপর বিদ্যুতের ছাড়পত্র নিতে হবে, ভালো কথা। এইরকম যে কত রকমের যে ঝামেলা আছে, এটা কিন্তু সরকার কি করতে হবে? অন স্টপ সার্ভিস, এক জায়গা থেকে সব করতে পারে। এক সরকারের অধীনেই তো সব কিছু। যখন বিদেশে বিনিয়োগ হবে,
বড় ধরনের নীতি প্রণয়ন হবে, তখন আমার যা যা দরকার আমি তো আগে সেই পূর্ব নির্ধারিত বিষয়গুলো আমি করে রাখবো। তাহলে সেগুলা যদি ঠিকঠাক থাকে আমার একদিনে অনুমোদন দিতে সমস্যা কোথায়? পরিবেশের জন্য 1 মাস, বিদ্যুতের জন্য 2 মাস, এরকম করলেই তো হবে না। তাহলে কি করতে হবে? আমলাতন্ত্র থেকে এই জটিলতাগুলো পরিহার করতে হবে। তারপরে এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা। প্রথমে আমরা জেনেছি পরিকল্পনা প্রণয়ন, কিন্তু খেয়াল করো বাস্তবায়ন আর প্রণয়নকে তোমরা মিলে ফেলো না। প্রথমে আমরা কিন্তু আলোচনা করেছি পরিকল্পনা প্রণয়নের সমস্যা। পরিকল্পনা প্রণয়ন হয়ে গেল, তখন কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। সে বাস্তবায়নে কি কি সমস্যা সেটা আমরা এখন আলোচনা করব। পরিকল্পনার মাধ্যমে গৃহীত প্রকল্পের নিখুঁত বাস্তবায়ন একটি কঠিন কাজ এবং এটা বহুমাত্রিক সমস্যার সংকুল। তৃতীয় বিশ্বের খুব কম দেশই এ পর্যন্ত এই কাজটি সুষ্ঠু ও কার্যকরভাবে সমাধান করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অন্যান্য দেশও একই রকম। 5টি পঞ্চবার্ষিক ও 1টি দ্বিবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের পরও স্বাধীনতা উত্তর বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং স্বাধীনতার পরবর্তীতে দেশের বিত্তহীনদের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি করছি দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5টি হয়ে গেছে, দ্বিবার্ষিক পরিকল্পনা 2টি করে হয়ে গেছে, কিন্তু হয়েছে কি? বিত্তহীন মানে গরিব মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। করোনাকালীন যেটা বেড়েছে সেটা তো অস্বাভাবিক একটা পরিস্থিতি, আমি এটা হিসেবে আসবো পড়াবো না এখানে, এটা একটা স্বাভাবিক না। কিন্তু এত কিছু করার পর জনসংখ্যা, এই গরিব মানুষের সংখ্যা বেড়ে গেল কেন? কেন বেড়ে গেল আমরা একটু দেখি। বৈদেশিক সাহায্যের উপর অত্যধিক নির্ভরশীল। আমরা যখন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে যাই, পরিকল্পনা প্রণয়ন করলাম, এরপর বাস্তবায়ন করতে গেলাম, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেল যে আমাদের আসলে সব বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হচ্ছে। প্রযুক্তি বিদেশের, যন্ত্রপাতি থেকে শুরু করে, লোকবল থেকে শুরু করে সব যদি বিদেশ থেকে আনি, তাহলে আমার দেশের লোকগুলো কোথায় কাজ করবে? আমাদের দেশে এত স্ট্রং ইঞ্জিনিয়ারিং সেক্টর, তাদের যদি আবার বিদেশ থেকে হায়ার করে চলতে হয়, তাহলে এদের কাজটা। তাহলে কি করতে হবে? এই যে বৈদেশিক সাহায্যের উপর যে অত্যধিক নির্ভরশীলতা, বৈদেশিক সাহায্য কিন্তু লাগে, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের দেশ, বৈদেশিক সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু সেই বৈদেশিক সাহায্য নিতে গিয়ে যদি তার বেশিরভাগ অংশটাই তাদের বেতন খাতে, তাদের তথ্য প্রযুক্তি খাতে ব্যয় করে দেয়, তাহলে আমার দেশের উন্নয়নটা কোথা থেকে আসবে? তোমরা জানো যে কোনো একটা প্রজেক্টে, কোনো একটা প্রকল্পে যখন কোনো বিদেশি সংস্থা বিনিয়োগ করে, তাদের কিন্তু অনেক শর্ত থাকে। তাদের বিশেষজ্ঞ নিতে হবে, তাদের ওই সাপোর্টগুলো, টেকনিক্যাল সাপোর্টগুলো নিতে হবে, এবং তাদের বেতন ভাতা কিন্তু ডলারে পেমেন্ট দিতে হয়। তাহলে আমার দেশের স্বার্থটা খেয়াল করতে হবে। আমরা চেষ্টা করব যে সরকার চেষ্টা করবো যে বৈদেশিক সাহায্য দরকার আছে, ঠিক আছে, কিন্তু এর মাত্রা কমাতে হবে। এরপর আছে সমন্বয়ের অভাব। খেয়াল করো যে আমাদের দেশে কিরকম সমন্বয়হীন। পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সাথে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি, যেমন বেসামরিক প্রশাসনের সাথে রাজনীতিবিদদের, মন্ত্রীর সাথে আমলাদের, কেন্দ্রের সাথে স্থানীয় পর্যায়ের সমন্বয়ের অভাব রয়েছে। তাহলে লাভ হলো কি? বেসামরিক প্রশাসন, রাজনীতিবিদ, এদের মধ্যে একটা বড় ধরনের সমন্বয় নাই। মন্ত্রী আর আমলা একই জায়গায় কাজ করে, একজনের সাথে আরেকজনের সমন্বয় নেই। কেন্দ্রীয় প্রশাসনের নির্দেশে স্থানীয় প্রশাসন চলে, তাদের মধ্যে সমন্বয় নেই। তাহলে কাজটা হবে কিভাবে? কাজটা কিন্তু সমন্বয় দরকার, সমন্বয় ছাড়া কোনো কিছু হবে না। আমাকে বলা হয়েছে যে একটা কোর্স 10টা লেকচারে শেষ করতে হবে। আমাকে কিন্তু পুরো কোর্সটাকে আগে পড়তে হয়েছে, পড়তে গিয়ে শর্টিং করতে হয়েছে, তোমাদের উপযোগী, তোমাদের জন্য পরীক্ষার হলে বসতে পারো, তোমাদের এটা যেন একটু কাজে লাগে, তোমাদের আমার লেকচার যদি একটু হলে কাজে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। আমাকে কিন্তু এটা পড়াশোনা করতে হয়েছে এখানে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে বলছে, তার সাথে আমাকে সমন্বয় করে কিন্তু আমাকে ক্লাসটা নিতে হচ্ছে। তার মানে কি? তার সাথে যে সে আমাকে একরকম বলেছে, আমি করলাম আর একরকম, তাহলে কি কাজটা সঠিকভাবে হবে? সঠিকভাবে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? এই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কিন্তু কাজ করতে, যেটা আমি তোমাদের ক্লাস নিচ্ছি টোটালি জাতীয় বিশ্ববিদ্যালয় যেরকম নির্দেশনা দিয়েছে সেই আলোকে। নইলে কিন্তু এটা বিস্তৃত আলোচনা আমি করতে পারি, কিন্তু করতে পারবো না, এই জন্য আমাকে একদিনে অনেকগুলো জিনিস পড়াতে হচ্ছে। এরপরে দেখো দুর্নীতি ও অপচয়। প্রথমত দুর্নীতি আছে, তারপর অপচয় আছে। আমরা কোনো কিছু করলে কিরকম ধরনের মানসিকতা, সিস্টেম লসের কথা বলি।
দুর্নীতি দুর্নীতি আছে, সিস্টেম লস আছে, দুটোই কিন্তু দুর্নীতি। এটা হচ্ছে পকেটে সরাসরি নিলাম, আর একটা হচ্ছে সিস্টেম লসের কথা করে পকেটে নিলাম। এগুলো কিন্তু একটা সমস্যা বাস্তবায়ন করতে গিয়ে। তারপর গিয়েছি অবকাঠামো তো দুর্বলতা। তোমরা জানো আমাদের দেশের অবকাঠামো খুবই নাজুক। এই বৃষ্টির সময় তোমরা জানো আমাদের দেশের রাস্তাগুলো বিটুমিন দিয়ে করা হয়। এখানে পানি জমে থাকলে তোমরা দেখবা যে সেখানে কিন্তু গর্ত হবে এবং রাস্তা নষ্ট হবে। আমি প্রায় খুব অবাক হই যে মহাসড়ক ব্যতীত মহাসড়কগুলো মোটামুটি ভালো। তারপর দেখো যে যশোর থেকে খুলনা যে মহাসড়কটা নতুন হয়েছে, আমি গাড়ি নিয়ে মাঝে মধ্যে ওই দিকে যাই, রাস্তার মাঝখানে পানি জমে আছে মাঝে মধ্যে, সব জায়গায় না কিন্তু কিছু জায়গায়। আমি নিশ্চিত ওই রাস্তাগুলো, আমি 1 মাস আগে গিয়েছি যশোরে গাড়ি নিয়ে, ওখানে পানি জমে হয়তো গর্ত তৈরি হয়েছে। তাহলে এটা 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 দোষ কার? সরকার তো এখানে টাকা দিয়েছে, কন্ট্রাক্টর সঠিকভাবে কাজ করার কথা, তার মানে তারা কিন্তু রাস্তাটা যেরকম স্লপ করার কথা সেভাবে করে নাই। এটা কিন্তু একটা দুর্নীতি। কেন করেনি? ওটা আবার নষ্ট হবে, আবার শেষ আবার টাকা পাবে, আবার সারবে। তাহলে এটা দেখার তদারকিত লোক ছিল না? ছিল, সে দুর্নীতি করেছে। এই যদি সঠিক তদারকিটা থাকতে আমাদের দেশে, তাহলে কিন্তু আমি অন্যায় করি, আমাকে যে দেখার কথা সে আবার বেশি অন্যায় করে, তো অন্যায়কারী কন্ট্রোল করবে কিভাবে? তাহলে এই অবকাঠামোগত দুর্বলতা, 3টি দুর্বলতা আমাদের দেশে বেশি আছে। 1, প্রতিষ্ঠান সময়ের সীমাবদ্ধতা আছে। মাত্রাতিরিক্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মানে ক্ষমতার যেরকম বিকেন্দ্রীকরণ করার কথা ছিল তার চেয়ে মাত্রাতিরিক্ত হয়ে গেছে। আর বিরাজমান সংস্থার সময়ের মধ্যে সমন্বয়ের তীব্র সংকট। কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের দেশে সমন্বয়ের কিন্তু একটা বিরাট ধরনের ঘাটতি রয়েছে। এরপরে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে। দেখো, রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু একটা বড় ধরনের সমস্যা, সবসময় আমাদের দেশে আছেই, এখনো আছে। সরকার কন্ট্রোল করতে চায় স্থিতিশীলতার নাম করে, কিন্তু যেভাবে কন্ট্রোল করে সেটা কিন্তু আরো অস্থিতিশীল হয়। তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু যে কোনো দেশের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের একটা বড় সমস্যা। এখন আরো অনেক সমস্যা আছে, যেমন দেখো যে জাতীয় উদ্দেশ্য, জাতীয় নীতির মধ্যে অনেক সময় মতবিরোধ দেখা দেয়, যা পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে অন্তর হয়ে দাঁড়ায়। জাতীয় উদ্দেশ্য আর জাতীয় নীতি, এটার মধ্যে মতবিরোধ থাকলে কিন্তু হবে না। এরপর একটি দেশের বিদ্যমান অদক্ষ জনশক্তি ও অনুন্নত প্রযুক্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রধান বাধা। তার মানে কি? আমাদের জনশক্তি অদক্ষ এবং প্রযুক্তি কিন্তু সঠিক পর্যায়ে যা থাকার কথা তার নাই। এরপর আছে কর্তৃত্বের সীমা নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে বিরোধ ও বিতর্ক। আমরা শুধু কর্তৃত্ব ফলাতে চাই, প্রশাসনের লোক মনে করে তারাই সবকিছুর ঊর্ধ্বে, এদিকে পুলিশ বাহিনী মনে করে তারা তো সবকিছুর তাদের। এই যে বিষয়গুলো, এই কর্তৃত্বর মানসিকতা চেঞ্জ করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী সবাই, জনগণের ওই গরিব মানুষের ভিক্ষুকের মানে যে কিনতে গেলে সে ভ্যাট দেয়, সেই টাকা দিয়ে সবাই বেতন পায়। একজন ভিক্ষুকের বেতনের টাকা আমার বেতন হয়, আমি এখানে কর্তৃত্ব ফলানোর কোনো সুযোগ নেই। আমরা যদি শুদ্ধভাবে বলি জনগণের চাকর, আমরা বলি অফিসার, আমরা কর্মকর্তা। বিএসআর কর্মকর্তা বলে কোনো শব্দ নেই। তাহলে এটা রাখতে হবে, কর্তৃত্বর মানসিকতা চেঞ্জ করতে হবে। এরপর কি করতে? অপ্রয়োজনীয় উদ্বৃত্ত কর্মী নিয়োগ ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের সমস্যা। আমরা যেখানে যাই শুধু লোক নিয়োগে ব্যস্ত। প্রথমে লোক দরকার আছে কিনা সে চিন্তা নেই, লোক নিয়োগ করো। লোক নিয়োগ করলে বিভিন্ন লাভ, দুর্নীতি হয়, এখানে পকেটের আত্মীয় স্বজনকে নিয়োগ করা যায়। এসব কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা হয়। অতিমাত্রায় ও অহেতুক নিয়ন্ত্রণের প্রয়াস পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা। ওই যে বলছি নিয়ন্ত্রণ করা, সবাই শুধু নিয়ন্ত্রণ করতে চায়। এই নিয়ন্ত্রণের এটা মাত্রা কমাতে হবে। বাংলাদেশের ন্যায় দেশগুলো ব্যক্তি পর্যায়ে একজনের সাথে আরেকজনের সহিষ্ণুতা, সহযোগিতার অভাব আছে। এটি পরিকল্পনা বাস্তবায়নের এক ধরনের বাধা। আমরা দেখো, যখন কোনো রিক্সায় উঠি, আমরা রিক্সায় উঠে মনে করি আমি একেবারে দেশের বিরাট কিছু হয়েছে, আর রিক্সাওয়ালা কোনো মানুষই নেই। একটা মানুষের সাথে মতবিরোধ থাকতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, তাই বলে সহিষ্ণুতার ঘাটতি হবে? হঠাৎ করে একজনের গায়ে হাত তুলতে হবে? আমাদের দেশে এমন পর্যায়ে গেছে যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে মেরে ফেলে। এই সহিষ্ণুতা কিন্তু মানুষের মধ্যে নেই, পরিবারেও নাই। অনেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে আছে, সন্তানকে সময় মতো দিচ্ছে না, যা তা আচরণ করছে, সন্তানও তাই শিখছে। তাহলে কি করতে হবে? সহিষ্ণুতা কিন্তু থাকতে হবে। এরপরে প্রকল্পের সময় অহেতুক বৃদ্ধি করা। যত প্রকল্পের সময় বাড়বে তত কিন্তু ব্যয় বাড়বে। তাহলে কি করতে হবে? যে প্রকল্পের যে সময়ের মধ্যে করার কথা সেই সময়ের মধ্যে করতে হবে। বিশেষজ্ঞদের অভাব ও তাদের অবজ্ঞা। ওই যে অবজ্ঞা হলে দেশ ত্যাগ করে,
আমাদের দেশে অনেক বিশেষজ্ঞ তৈরি হয়, বুয়েট, মেডিকেল, বিভিন্ন শিক্ষা ক্যাডারে, সব জায়গায় কিন্তু সব ক্যাডারে বিশেষজ্ঞ আছে, কিন্তু কি করে তাদের অবজ্ঞা করলে বিদেশে চলে যায়। আর এই দেশে একটা ঘাটতি কিন্তু রয়ে গেছে পরিকল্পনার ক্ষেত্রে। রাজনৈতিক নেতাদের অজ্ঞতা, আমরা সবকিছু দেখবো রাজনৈতিক নেতাদের একটা দাপট থাকে, কিন্তু যে কাজটা হচ্ছে সেই বিষয়ে তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়ে গেছে। দাপটে কি সব হবে জানতে হবে না। এখন ধরো সচিবের চেয়ে মন্ত্রী যদি দক্ষতা কম হয়, তাহলে সচিব কিন্তু মন্ত্রীকে গুরুত্ব দেবে না, কিন্তু বিএসআর স্পষ্ট মন্ত্রী হচ্ছে সচিবের বস। তাহলে বসের বুদ্ধি কিন্তু তার অধস্তনের চেয়ে বেশি হওয়ার কথা, টেকনিক্যাল সাইড বলো, সব সাইডে বলো। তাহলে কি হবে, আমাদের দেশের রাজনৈতিক নেতাদের কিন্তু একটা অজ্ঞতা রয়ে গেছে বিভিন্ন কাজে। একটা নেতা সারা জীবন হয়তো সে রাজপথে আন্দোলন করেছে, হঠাৎ করে তাকে বড় একটা মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হলো, সে কিন্তু হঠাৎ করে এটা কন্ট্রোল করতে পারবে না, এই টেকনিক্যাল বিষয়গুলো সে হয়তো জানেই না। তাহলে কি করতে হবে, তাকে এই অজ্ঞতা দূর করতে, তাকে দক্ষ হতে হবে। এরপর আমরা আসবো লাস্টে, যে অর্থনৈতিক পরিকল্পনার পূর্ব শর্ত বা অর্থনৈতিক পরিকল্পনা সাফল্যের শর্তাবলী বা বাস্তবায়নের উপায়। তার মানে পূর্ব শর্ত বাস্তবায়নের উপায়, সাফল্যের বাস্তবায়নের উপায়। যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম, উত্তম পরিকল্পনার পূর্ব শর্ত বা অর্থনৈতিক পরিকল্পনা সাফল্যের বা বাস্তবায়নের যে উপায়, আমরা অনেক সমস্যা পড়েছি এতক্ষণ, আমরা এখন পড়ব যে কিভাবে বাস্তবায়ন করব। তোমরা দেখো এক দেখো, উন্নয়ন পরিকল্পনার উৎকর্ষ সাফল্য নির্ভর করে প্রয়োজনীয় উপাত্ত, কার্যকরী সংগঠন ও উপকরণের পর্যাপ্ত যোগানের উপর। বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনার সাফল্যের হার খুব কম হয়, দেশের উন্নয়নের গতি অত্যন্ত মন্থর। এদেশের উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য নিম্নের বিভিন্ন ব্যবস্থাদি গ্রহণ করা প্রয়োজন। এক, সুতথ্য নির্ভর পরিকল্পনা। তথ্য আবার সুকু আছে, কু মানে ভুল তথ্য, সু মানে সঠিক। তাহলে কি করতে হবে, সঠিক তথ্যের আলোকে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যখন পরিকল্পনা প্রণয়ন করবো, পরিকল্পনা বাস্তবায়ন করবো, সঠিক তথ্য থাকতে হবে। আর এই সঠিক তথ্যের বাইরে গেলে কিন্তু সেটা কিন্তু সফল হবে না। এরপর আছে সুষ্ঠু রাজনৈতিক কার্যকলাপ। আমাদের দেশের রাজনৈতিক কার্যকলাপ এমন পর্যায়ে গেছে, সরকারের দ্বারা নেতারা মনে করে সব কিছু তারা ছাড়া দেশ চলবে না, সব তারাই বোঝে। বিরোধী দল বা অন্যান্য মতাদর্শী যারা আছে তাদেরকে কিন্তু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, রাজনৈতিক দলের নেতারা তো অবশ্যই বোঝে, তারা সমাজের প্রতিনিধিত্ব করে, তারা সমাজের দর্পণ, কিন্তু তাদেরকে কিন্তু সুষ্ঠু কার্যকলাপটা করতে হবে। সুষ্ঠু না হলে কিন্তু সে দর্পণ আর দর্পণ থাকবে না, কাজটা ভাঙা মনে হবে। এরপর জনসাধারণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যে বাস্তবায়নটা হবে, পরিকল্পনা যেভাবেই করা হোক না কেন, জনগণের আশা আকাঙ্ক্ষা যেন সেখানে থাকে। কোনো ব্যক্তির বিশেষ আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে যাও, তাহলে কিন্তু সেটা সমস্যা হবে না। কি করতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা। আমরা যে কাজই করবে সরকার, যেভাবে পরিকল্পনা করবে, যেভাবে বাস্তবায়ন করার সময় কি করতে হবে, যে জনগণের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন সেখানে থাকে। এরপর আছে প্রশাসক ও পরিকল্পকদের মধ্যে সুসম্পর্ক স্থাপন। ওই যে বললাম, প্রশাসক একটু আগে তোমাদের বলেছিলাম সাধারণজ্ঞ বিশেষজ্ঞ। সাধারণজ্ঞ একজন জেলা প্রশাসক বিশেষজ্ঞদের উপরে এমন দাপট দেখাচ্ছে যেন সব বোঝে। এরকম করলে কিন্তু হবে না, এদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। প্রশাসনের কাজ তো তাকে কন্ট্রোল করতে হবে, সে দেখাশোনা করবেই, কিন্তু যারা পরিকল্পনাবিদ আছে তারা যেভাবে করে, তাদের মধ্যে তো সুসম্পর্ক রেখে করতে হবে। সুসম্পর্ক না রাখলে কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে কাজ হবে না। অভ্যন্তরীণ সম্পদের যথার্থ জরিপ। আমার দেশে কি সম্পদ আছে, আমি একটা প্রকল্প একটা বাস্তবায়ন করতে যাচ্ছি, সেটা করার মতো পর্যাপ্ত সম্পদ আমার আছে কিনা, বা আমার দেশে কি কি সম্পদ আছে সেই সম্পদগুলোকে জরিপ করতে হবে। তারপরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কারণ বিভিন্ন পরিকল্পনা করতে গেলে কিন্তু সম্পদের দরকার আছে। আমাদের যদি প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস থাকে, প্রচুর পরিমাণের যদি আমাদের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ মাটির নিচে থাকে, সেটা উত্তোলন করলে আমার অনেক টাকা হবে। তাহলে এটা আমাদের কিন্তু জরিপটা থাকতে হবে। আর সম্পদের কার্যকর ব্যবহার, আমার যে সম্পদই আছে তার ব্যবহারটা কার্যকর হবে, কোনো সম্পদ যেন পড়ে না থাকে, অপচয় না হয়। তাহলে সম্পদে কার্যকর ব্যবহার করতে হবে। আর পরিকল্পনামুখী শিক্ষা, আমাদের সেই শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করে সার্টিফিকেট নেওয়া, এটা কিন্তু পরিকল্পনামুখী, যে একটা বিশেষ উদ্দেশ্য। দেখো, টেকনিক্যাল শিক্ষা কিন্তু আমি সাপোর্ট করি, কারণ ওরা পড়াশোনা করে অন্তত কিছু করে খেতে পারে। কিন্তু এই যে আমাদের দেশে প্রায় 2 কোটি শিক্ষার্থী বেকার পড়াশোনা করে, এই বেকারত্বের বোঝা আমাদের জাতিকে টানতে হচ্ছে। এটা বাপ মা কত আশা করে সন্তানকে পড়াশোনা করায়, সে যদি চাকরি না করে বেকার হয়,
তাহলে কি হবে? শিক্ষাটাকে পরিকল্পনামুখী হতে হবে। তারপর যথার্থ ব্যয় যথার্থ ব্যয় বলতে যেখানে যে ব্যয়টা করা দরকার সেখানে সেই ব্যয়টা করতে হবে। আর দক্ষ লোকবল নিয়োগ, আমাদের দেশে যারা যোগ্য দক্ষ তাদেরকেই সেই কাজে নিয়োগ করতে হবে। আর দুর্নীতি, যেমন তোমরা জানো, দুর্নীতিকে রোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটা এখন শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম।